দর্শকবৃন্দ, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমার বাংলাদেশও ভালো আছে। এই আশাবাদ নিয়ে আজকের আলোচনাটা আমি শুরু করতে চাচ্ছি। আমি গত 2-3 দিন একটা বিষয়ের উপরে অনেক বেশি ফোকাস করছি। সে বিষয়টা হচ্ছে যে গত 54 বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে রক্ষা করার জন্য একটা আইন তৈরি করা যেখানে ম্যান্ডেটরি ছিল। পৃথিবীর প্রত্যেকটা এক্সিস্টিং রাষ্ট্রে এই আইনটা আছে, কিন্তু বাংলাদেশে নাই এখন। এবং এটা নিয়ে আমরা কেউ কথা বলছি না, এটা নিয়ে কোনো আলাপ আলোচনাও নাই। টকশো হচ্ছে, আমাদের সুশীলরা, চেতনাবাজরা ওই টকশোতে যাচ্ছে, কান চুলকায় এবং ভালো ভালো শব্দ ব্যবহার করছে, কিন্তু এটা নিয়ে তাদের কোন প্রকার আগ্রহ নাই কথা বলার। এটা নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নাই এই সাবজেক্টটাকে পুশ করার, তাদের কোনো ইন্টারেস্ট নাই এই বিষয়টাকে জনগণের সামনে, সরকারের সামনে উপস্থাপন করে কোনোভাবে এই আইনটাকে ইনঅ্যাক্ট করা যায় কিনা, এর কোনো প্রভিশন তৈরি করা যায় কিনা, এই দায়িত্বটা কেউ নিতে চায় না। কারণ এটা করতে গেলে বাণিজ্য হবে না, এটা নিয়ে কথা বলতে গেলে ফেসবুকে বা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়বে না, এটা নিয়ে কথা বলতে গেলে আপনি জনপ্রিয় হবেন না, এটা নিয়ে কথা বলতে গেলে আপনি নিগৃহীত হবেন, এটা নিয়ে কথা বলতে গেলে আপনি গুমের শিকার হবেন, এটা নিয়ে কথা বলতে গেলে আপনার পেনশন ক্যান্সেল হয়ে যাবে, এটা নিয়ে কথা বলতে গেলে আপনি শারীরিক নির্যাতনের মুখোমুখি হবেন। এখন আমি তো স্বীকৃত বাংলাদেশি দালাল, স্বস্বীকৃত বাংলাদেশি দালাল হিসাবে আমার উপরে যত প্রকার হুমকি আসুক আমি মেনে নিয়েছি। শারীরিক, মানসিক, অর্থনৈতিক যা কিছু আসুক এই বিষয়টা নিয়ে আমার কথা বলতে হবে। আমার এই কথা, এই বিষয়টা নিয়ে কথা বলার পরের থেকে আমি দেখেছি আমার উপরে থ্রেটের মাত্রা বেড়েছে, আমার উপরে গালিগালাজের সংখ্যা বেড়েছে। সেনা প্রধান থেকে শুরু করে আইএসপিআর, ডিজিএফআই, এনএসআই তাদের কামলারা 5 টাকা 10 টাকা ফি পায়া আমার এই গালির সংখ্যা বাড়ায়া দিছে। বাট গেস হোয়াট, আই টেক এভরিথিং অ্যাজ এ কমপ্লিমেন্ট। আমার জন্য এটা আশীর্বাদ। দর্শকবৃন্দ, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গুপ্তচর বৃত্তি প্রতিরোধ আইন। বাংলাদেশে অ্যান্টি এসপিওনাজ ল বলতে কোনো কিছু নাই। বাংলাদেশের সংবিধানে এটা নিয়ে কোন প্রকার আলাপ আলোচনাও করা হয় না। তাইলে আমি যদি এক কথায় বলি, এই আইনটা না করে ইনডিরেক্টলি আমরা প্রশ্রয় দিয়েছি যে রয়ের ব্যুরো চিফ বাংলাদেশ ইন্ডিয়ান হাই কমিশনে থাকবে, রয়ের কোন একজন অফিসিয়াল ক্যান্টনমেন্টে গিয়ে ওয়াকারুজ্জামানের সাথে বসে মিটিং করবে, অসুবিধা কি? আমির খসরু মাহমুদের মতো নেতারা, সালাউদ্দিনের মতো নেতারা রয়ের বেতন নিয়ে বাংলাদেশে চাকরি করবে, অসুবিধা কি? কারণ তাদের বিচার করার জন্য তো কোনো আইন বাংলাদেশে নাই, এটাকে রীতিমতো অ্যালাউ করা হয়েছে। ইউ ক্যান ওয়ার্ক as the operative of research and analysis wing. বিষয়টা অত্যন্ত ক্রিটিক্যাল। আমাদের দেশের দেশপ্রেমিকরা কিভাবে যোদ্ধা হবে, হওয়ার তো কোনো অপশন আমরা দেখি না। আজকের কর্নেল হাসিনের মতো লোক যদি টকশোতে এতগুলো মানুষের সামনে বলে
যে সফলভাবে একজন আর্মি আফসার, একজন সৈনিক সব দায়িত্ব সঠিকভাবে পালন করার পরেও তাকে রিটায়ারমেন্টে যাওয়ার আগে এই সুযোগ থেকে বঞ্চিত করা হয়, চিকিৎসার সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়। ওই দেশের সেনাবাহিনীতে কে যাবে চাকরি করতে? ওই দেশকে রক্ষা করার জন্য কে যাবে কাজ করতে? কর্নেল হাসিন তো এটা বলে না যে আমার বাবার গোষ্ঠী আর নানার গোষ্ঠী খান বাহাদুর। সে তার যোগ্যতা দিয়ে একজন সৈনিক হিসাবে খুব গর্বের সাথে বলেছে, আমি আর্মিতে এসেছি ইউনিফর্ম পরে যুদ্ধ করার জন্য, মাঠে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। ওই পিএইচডি বা এমডি করার জন্য আমি এখানে আসি নাই। তার অপরাধ কি? দেশের জন্য কাজ করতে চেয়েছে, এই জন্য তাকে রিটায়ারমেন্টে যেতে দেওয়া হবে না। একজন ডিসেন্ট মানুষ হিসাবে উনি বলেছে, আমি একাই সুবিধা চাচ্ছি না, আমার সাথে আরো কমরেড যারা আছে সবাইকে যখন দেবে আমিও নেব। মির্জাফর ওয়াকারুজ্জামান ওখানে বসে কি এখনো কাউকে সাপ্লাই দিচ্ছে তার বাপ দাদাদের মতো? Is it really a biggest protocol? Is it really a bureaucratic মারপ্যাচ, নাকি ওয়াকারের হারামজাদামোপনা? আমি বারবার বলেছি, বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার জন্য এ ধরনের 2-4টা মাদারচোদ আর কলিমুল্লাহর মতো হারামজাদা এবং মির্জা ফাকের মতো কুত্তার বাচ্চা এনাফ একটা জাতিকে ধ্বংস করার জন্য। আজকে একজন সৈনিক সে টেলিভিশন স্ক্রিনে এসে বলে, আমার অবসর ভাতা নাই, আমার চিকিৎসা ভাতা নাই, আমি কি করব আমি জানি না। তাকে এসে বলতে হয় আয়না ঘরের আলামত রক্ষা করার জন্য ব্যারিকেড দিতে হয়। ওই দেশের মানুষ আমরা গর্ব করে বলি আমরা বীরের জাতি, আমরা বালের জাতি। দর্শকবৃন্দ, সাবজেক্টটা গলাবাজি না। 54 বছর আগে এই দেশটা স্বাধীন হয়েছে, আমরা বলি স্বাধীন হয়েছে। আমি মার্শাল মানেকশর সাথে আমি হ্যান্ডশেক করা মানুষ, আমি বলেছি ওনার চোখের সামনে। মানেকশ আমাকে রুজভেল্ট হোটেল মেডিসন অ্যাভিনিউতে আমাকে বসে বলেছিল, তোমার দেশে প্যাট্রিয়ট নাই। আমার মনে হয়েছিল বুইরা হারামজাদার আমি থাপ্পড় লাগাই দেই। কিন্তু ইতিহাস আমাকে শিখিয়েছে যে মার্শাল মানেকশ ঠিক ছিল। লজ্জার কথা, আজকের যে বিষয়টা ছিল আলোচনার জন্য, গুপ্তচর বৃত্তি আইন। আপনার কেন মনে হয় রাজেশ অগ্নিহোত্রীর মতো লোকজন, চন্দন নন্দীর বাবার মতো কুত্তার বাচ্চা ব্যবসা বাংলাদেশে এসে র পরিচালনা করে, আর মির্জাফর ওয়াকারুজ্জামান ডিজিএফআই দোতলা ছাইরা দেয় কচুকাতে রয়ের জন্য? আমাদের দেশে গুপ্তচর বৃত্তি আইন কি করে হবে? শফিউল্লাহ চায় না, আজিজ চায় না, মুস্তাফিজ চায় না, মঈন চায় না, নুরুদ্দিন চায় না, হারামজাদা এরশাদও চায় না। আর এই মির্জাফর ওয়াকারুজ্জামান সে চাইবে কেন? কারণ যদি মির্জাফর ওয়াকারুজ্জামান গুপ্তচর বৃত্তি আইন চায়, এই কুত্তার বাচ্চাই তো প্রথম অ্যারেস্ট হবে। এই আইনটা প্রয়োগ করতে আমরা পারি না, আইনটা নাই, বলা সৎসাহস নাই। এই জন্যই সন্দেহবাদী লোকদেরকে আদিকালে মানে আয়নাঘর সৃষ্টির আগে এই গুপ্তচর যাদের সন্দেহ করা হইতো এদেরকে এইখানে এনে ঢুকানো হতো, আইন না থাকার জন্য। এই আইনের মূলত এখানে জানতাম আমরা সবাই কেন এই যে মানে জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, যেটা পাকিস্তান আমলে বানানো, 71 শব্দে বানানো, ওই একই কাজই করত। তখন ছিল বিশেষ করে গুপ্তচরের জন্য, এখন রাজনৈতিককরণ করা হয়েছে। বাট এই গুপ্তচর বৃত্তিটা আইন না থাকার জন্য ওই ব্রিটিশ আমলে আইনটাকে একটু সংশোধন করে নাই, এটা প্রয়োজনীয় মনে করে নাই, এবং এই আয়নাঘরে আয়না যথাযথভাবে সাইজ করা হইতো। তারপর তথ্য পাওয়া হইতো, তারপর তো ওই একটা শব্দ হচ্ছে পিএমজি অথবা
54 ধারা বা অন্য কোনো মামলায় চালান দিয়ে তাকে হস্তান্তর করত বন্ধু রাষ্ট্রকে। মূলত এই কালচারটা ছিল, আইন করা তো দরকার আছে, রাষ্ট্র কখনো প্রয়োজন মনে করে নাই, আমাদের গোয়েন্দারা এটাকে উপস্থাপন করেন নাই। বিকজ এটা সম্পূর্ণ হবে ইন্টারোগেশন সবকিছু পুলিশের মাধ্যমে। তার কিন্তু এটা সমস্যা, যদি আবার আর্মি থেকে চলে যায় পুলিশের কাছে তাহলে নিয়ন্ত্রণটা থাকবে না। সে চায় না এটা হোক, না হলে আমি একটা কন্ট্রোল থাকবে আমার উপরে। এই যে একটা সমস্যা দুই বাহিনীর মধ্যে, মনে এই জন্য এই প্রসেসটা আগায় নাই। আমি অনেকের সাথে কথা বলছি, ব্যাপারটা কেন হয়, কারণ ওই জায়গায় আর্মি চাইবে ভারতের র, আমি বললাম এরশাদের সময় ধরি বা বিএনপির সময় ধরি, আমি এটাকে ঠিক মতো ইন্টারোগেশন করি। আর পুলিশ কিন্তু ভরসা নাই কোথেকে কোন তথ্য গোপন ফাঁস হয়ে যাবে এবং র জেনে যাবে, এর গোপন ভাবে আমি একটু কাজ করি। এই মূলত এই দ্বন্দ্বের থেকে আইনটা মনে সৃষ্টি হয় না বা প্রয়োজনীয়তা মনে করে নাই, পুলিশও মনে করে নাই, গোয়েন্দারা মনে করে নাই। এবং এই আয়নাগর সৃষ্টির কালচারটা আমার মনে হয় এখান থেকে শুরু হয়েছে। এখন এই বর্তমান যুগে আমি মনে করি পরিচ্ছন্ন হওয়া উচিত, কোনটা গুপ্তচর ভিত্তিক কোনটা না। এখানে দেখবেন আগেকার দিনে শুধু সামরিক বিষয়, যুদ্ধ সংক্রান্ত বিষয় ছিল গুপ্তচর, এখন তা না। এখন আমার অনেক কিছু প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে অনেক কিছু ব্যাপার আছে গুপ্তচর ভিত্তিক, পরিধি পরিসীমা অনেক ব্যক্তি। এটা আগে ছিল খুব লিমিটেড, এখন কিন্তু এটা অনেক, ইভেন আপনি যে মানে অনেক কিছু ব্যাপার আছে। এখানে আপনাকে চিন্তা করতে হবে। কিছুদিন পর দেখবেন পদ্মা সেতুর কাছে একজনকে পাওয়া গেছে পাগলের মতো, বলে দিল রয়্যাল এজেন্ট, ধরে নিয়ে আসলো, কি করবো একই কাজ। এটা তো আসলে সভ্য দেশে চলে না। পদ্মা ব্রিজ কোন রেল স্টেশনে দেখবেন, তো তাকে আপনাকে ইন্টারোগেশন করার সিস্টেম লাগবে। আইনটা করে নেন, সন্দেহবাদ এরকম হলে 3 দিন ইন্টারোগেশন করতে পারবেন তাকে, যেটা 24 ঘন্টা ছিল এটাকে 3 দিন করবেন। যদি প্রাথমিকভাবে প্রমাণিত হয় সে গোয়েন্দা সংস্থার বা অন্য দেশের ভিনদেশী, আইনটা করতে তো অসুবিধা নাই, আমার নিজের দেশের আইন। কিন্তু ওই যে সমস্যা বললাম লুকোচুরির জন্য এই জিএসআই ছিল, আগামীতেও থাকবে, বাট আইনটা দরকার। দর্শকবৃন্দ, আমি জানি কেন গুপ্তচর বৃত্তি আইন, নিরোধ আইন কেন হয় নাই। কারণ এই আইন যদি প্রণয়ন করা হয় এবং ওই আইনকে যদি এক্সিকিউট করা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের একেবারে উপর শ্রেণীর থেকে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হবে। তো যাদেরকে গ্রেফতার করা হবে, আপনার কি মনে হয় বিএনপি অ্যালাউ করবে এই গুপ্তচর বৃত্তি রোধে আইন তৈরি করা হোক? কারণ এই আইন তৈরি করা হলে মির্জা ফারুক গ্রেফতার হবে, আমির খসরু মাহমুদ গ্রেফতার হবে, আব্দুল আওয়াল মিন্টু গ্রেফতার হবে, গোরখোদক আব্বাস গ্রেফতার হবে, বিএনপি শাওয়া গ্রেফতার হবে, রুবিন ফারানা গ্রেফতার হবে, ইকবাল হোসেন টুকু গ্রেফতার হবে। কে বাকি থাকবে? আপনার কি মনে হয় তারা এই গুপ্তচর বৃত্তি আইন এটাকে তারা প্রণয়ন করতে দিবে বা এক্সিকিউট করতে দিবে? দর্শকবৃন্দ, একটা সাবজেক্ট আমি আপনাদের তরফ থেকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলতে চাই। অনতি বিলম্বে আপনারা একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ ধরনের একটা আইন বিশদভাবে লিখতে না পারলেও তাড়াতাড়ি একটা আইনকে বিক্রি হিসাবে আপনারা প্রজ্ঞাপন জারি করুন। আমাদের এই আইনের দরকার আছে এবং এই আইনের ম্যাক্সিমাম সাজা 3টা দিক এই আইনটা নিয়ে প্রাইমারি আপনারা সামনে ছড়ে ফেলতে পারেন। নাম্বার 1, এই আইনের ম্যাক্সিমাম সাজা আপনাদের জানিয়ে দেন যে মৃত্যুদণ্ড, আর মিনিমাম সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড উইদাউট প্যারোল। নাম্বার 3, এর বিচার কোন সিভিল কোর্টে হবে না, এর বিচার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না, এদের বিচার হবে মিলিটারি ট্রাইব্যুনালে, স্পেশাল প্রভিশনে তাদের বিচার হবে। আমি কর্নেল হাসিনকে ইন দ্য ফিউচার টক শোতে এই বিষয়ে আবার এনে আমরা কথা বলবো। সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করতে চাই। মির্জাফর ওয়াকার, তোমার মিয়া ব্যর্থতার অভাব নাই,
তোমার প্রতি আমার কোনো সম্মান বোধ নাই। তুমি আর্মির শৃঙ্খলা নষ্ট করেছো, প্রেমের প্রতি বৃদ্ধাঙ্গুলি তুমি প্রদর্শন করেছো। হারামজাদা শুয়োরের মতো অযোগ্য একটা মানুষ তুমি, শারীরিকভাবে বিকলাঙ্গ, মানসিকভাবে বিকলাঙ্গ, তুমি আর্মি চিফ হিসাবে মোটেও যোগ্য না। কিন্তু একটা কাজ তুমি করতে পারো। কর্নেল হাসিনার মতো যে লোকগুলো এখন পর্যন্ত রিটায়ারমেন্ট সুযোগ সুবিধা পাচ্ছে না, হাসিনার রোশানলে, ভারতের রোশানলে 15 বছর সাফার করেছে, এই সাফারিংটাকে তুমি কুত্তার বাচ্চা চাইলে একটা খোঁচায় ফিক্স করতে পারো। তুমি এটা করে নিজেকে গ্লোরিফাই করবা না তো কইরো না, কিন্তু তোমার মতো কুত্তার বাচ্চাকে এই ব্যাপারে ভবিষ্যতে যে বিচারের মুখোমুখি করা হবে এতে কোনো সন্দেহ নাই। কেসের মামলা, তোমার বিরুদ্ধে মামলার বাদী খুঁজে পাওয়া যাবে না। একটা নাম মনে রাখো, আমার নাম জেকব মিল্টন। জয় সজীব ওয়াজের জয়, ওই মাদার ফাকারের যদি না ছাড়ি তাহলে তুমি কোন ছেলের বাপ? ডক্টর খলিল, অত্যন্ত সম্মানের সাথে এবং বিনয়ের সাথে একটা কথা বলতে চাই। আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা, আপনি পিতৃতুল্য একজন মানুষ, আপনি বাংলাদেশের একজন বরেণ্য নাগরিক। কর্নেল হাসিনের অবস্থা যদি এই হয় তাহলে তার সাথে আরো 300-400 অফিসাররা আছে, সৈনিকরা আছে, যারা হাসিনার এবং ভারতীয় অ্যাগ্রাসনের শিকার হয়েছেন। ওনাদের রিটায়ারমেন্টের বেনিফিটের ব্যাপারে এবং চিকিৎসা বেনিফিটের ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। হোপফুলি এটা নিয়ে আপনার সাথে আমার ব্যক্তিগত আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।